হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 5। এর আগে আমরা 4টা ক্লাস দিয়েছি। যদি আপনি প্রিভিয়াস ভিডিওসগুলো দেখেন না তাহলে প্রিভিয়াস ভিডিওসগুলো দেখবেন, কারণ একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস লিঙ্ক থাকে। সো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। যদি টেলিগ্রামের মধ্যে জয়েন হতে চান, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামের মধ্যে আমি কোনো সময় কিছু নোটস প্রোভাইড করি বা প্রিভিয়াস ইয়ার কোয়েশন কোনো সময় আপডেট দেই। সো টেলিগ্রামের মধ্যে জয়েন হতে ইচ্ছা করলে হতে পারেন। চ্যানেলের মধ্যে সিডিপির ক্লাস চলছে, বাংলা পেডাগজির ক্লাস চলছে, ইংলিশের ক্লাস চলছে। ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে বা আপনারা প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারেন। আজকে যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, এ টিচার ওয়ান্টস টু ক্রিয়েট এ ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট ইন হার ক্লাস, শি শুড। একজন টিচার ক্লাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তখন ওনার কী করা উচিত? এস্টাবলিশ এ ল্যাঙ্গুয়েজ ল্যাব ইন হার ক্লাস। একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব ক্লাসের মধ্যে এস্টাবলিশ করবেন, মানে তৈরি করে দেবেন। মোটিভেট প্যারেন্টস টু বাই ল্যাঙ্গুয়েজ গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস। টিচার প্যারেন্টসদেরকে মোটিভেট করবেন যে ল্যাঙ্গুয়েজ গেমগুলো বাচ্চাদের কিনে এনে দেওয়া হয়, এটা হবে না। প্রোভাইড এন অপরচুনিটি হোয়ার দি ল্যাঙ্গুয়েজ ইজ সিন, নোটিসড অ্যান্ড ইউজড বাই চিলড্রেন। আপনি এই ধরনের অপরচুনিটিস দেবেন যাতে বাচ্চারা দেখে, নোটিস করে আর ইউজ করতে পারে। ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট বলতে কি বলতে পারেন, যেমন ক্লাসরুমের মধ্যে কোনো জায়গায় পোস্টার আছে, কোনো জায়গায় স্টোরেজ লেখা আছে, এই ধরনের, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। ক্লাসের মধ্যে চার্ট কিংবা পোস্টার এগুলি থাকতে পারে, এগুলিকে তারা দেখবে, নোটিস করবে আর ইউজ করতে পারবে, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। বা এটা কোনো সময় প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট দিয়ে দেয় বা কোনো সময় ইনপুট রিচ এনভায়রনমেন্ট দিয়ে দেয়। আস্ক স্টুডেন্টস টু ইউজ অনলি ইংলিশ ওয়াইল কমিউনিকেটিং ইন দি ক্লাস উইথ পেয়ার্স। বাচ্চাদেরকে এটা বলে দেবেন যে যখন তাদের পেয়ার্সদের সাথে কথাবার্তা করে তখন ইংলিশটা ইউজ করে, তখন ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট হয়ে যাবে না, হবে না। তাদেরকে অপরচুনিটি দেবেন যে দেখতে পারে, নোটিস করতে পারে, ইউজ করতে পারে। সো অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, লিটারেচার ফর চিলড্রেন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান্ড রিডিং। রিডিংয়ের মধ্যে লিটারেচারকে কী জিনিসের মধ্যে কনসিডার করা হয়? এডিশনাল বার্ডেন কখনো বার্ডেন হবে না। লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। অথেন্টিক সোর্স, অবশ্যই অথেন্টিক হতে পারে। হিন্ডারেন্স ম্যাটেরিয়াল ফর, হিন্ডারেন্স কখনো বাধা হবে না, বার্ডেনও হবে না। ইন্সপিরেশনাল, এটা কোনো ইন্সপিরেশনাল সোর্স নয়, এটা হচ্ছে একটা অথেন্টিক ম্যাটেরিয়াল বা অথেন্টিক সোর্স। এর আগে আমরা আরও এই অথেন্টিকের বিষয়ে পেয়েছি কোয়েশ্চন, যে অথেন্টিক ওই জিনিসকে বলা যেগুলি অন্য কোনো পারপাসের জন্য রচিত হয়েছে কিন্তু পড়ার জন্য সেটাকে ইউজ করা যায়। সো লিটারেচার হচ্ছে অথেন্টিক সোর্স, অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ফর্ম অফ লিটারেচার ফর চিলড্রেন। বাচ্চাদের জন্য এখানের মধ্যে কোনটি লিটারেচার থাকবে না? পিকচার বুকস অবশ্যই লিটারেচার হবে, থিজোরাস লিটারেচার হবে, টেলস অফ হিরোজ অফ হিস্ট্রি, যে ইতিহাসের কোনো হিরোর বিষয়ে বলতে পারেন, অবশ্যই এটা লিটারেচারের মধ্যে পড়বে। কিন্তু মিথস অ্যান্ড লিজেন্ডস এটা লিটারেচারের মধ্যে পড়বে না, অপশন 3টা হচ্ছে সঠিক। এখানে নট কারেক্ট বলেছে। নেক্সট কোয়েশ্চন, which one of the following statement is not correct about print rich environment? প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের জন্য কোনটি কারেক্ট হবে না? প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট ইজ এসেনশিয়াল ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য প্রিন্ট রিচটা অনেক ভালো থাকে। যেমন ক্লাসের মধ্যে এমন লিখিত বিষয় থাকবে যেগুলো তাদের মূল ধারণার সঙ্গে সংযুক্ত থাকবে। শ্রেণীতে প্রদর্শিত বিভিন্ন চার্ট, রেখাচিত্র, পোস্টার বা বিজ্ঞপ্তি শ্রেণীকক্ষের মধ্যে এইগুলি থাকবে, তখন সেটাকে বলা যাবে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। ইট কনসিস্ট অফ কন্টেক্সট বেসড রিলেভেন্ট ম্যাটেরিয়াল ফর চিলড্রেন সাচ আস পিকচার, রাইমস, স্টোরিজ, ইটিসি। এগুলি, এই কথাটা সত্যি প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের জন্য। পিকচার্স, রাইমস, স্টোরিজ এগুলি কনটেক্সট সাথে জড়িত আছে আর প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের সাথেও জড়িত, এটা সঠিক আছে। এখানে আমাদের নট কারেক্ট চুজ করা হবে। ওয়ান্স দি ম্যাটেরিয়াল ইজ পেস্টেড অন ওয়ালস ইট শুড নট বি রিমুভ ফর দি হোল সেশন।
যখন আপনি একবার একটা বাচ্চা একটা স্টোরি কিংবা পিকচার একবার যদি ওয়ালের মধ্যে পেস্ট করে দেন, তাহলে আর কখনো সেটা তুলতে পারবেন না পুরো সেশনের মধ্যে, এটা হতে পারে না, নেগেটিভ লাগছে। আচ্ছা, নেক্সট অপশন পড়ি। পিকচার্স পোস্টার্স গিভ চিলড্রেন অ্যান অপরচুনিটি টু থিঙ্ক অ্যাবাউট থিংস, টক অ্যাবাউট থিংস, পারসনস অ্যান্ড হ্যাপেনিংস। যে প্রিন্টেড এনভায়রনমেন্টের মধ্যে পিকচার থাকবে কিংবা পোস্টার থাকবে, বাচ্চারা এই বিষয়ে চিন্তা করবে, অবশ্যই এটা হবে। এনকারেজ চিলড্রেন টু ক্রিয়েট দেয়ার ওন পোয়েমস, পোস্টার, স্টোরিজ ইটিসি অ্যান্ড ডিসপ্লে দেম ইন দি ক্লাস। অবশ্যই আপনি বাচ্চাদেরকে এনকারেজ করতে পারেন যে নিজে একটা কবিতা লিখো, নিজে একটা পোস্টার তৈরি করো, নিজে একটা স্টোরি তৈরি করো, আর আপনি ক্লাসের মধ্যে এটাকে দেওয়ালের মধ্যে রাখতে পারেন, এটাও সঠিক হবে। কিন্তু যে একবার রেখে দিলে আর তুলতে পারবেন না, এটা নয়। অপশন 2টা হচ্ছে সঠিক, নট কারেক্ট বলেছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5। এ টিচার গিভস এ টাস্ক ফর ডায়ালগ কম্পিটিশন টু ক্লাস 5 স্টুডেন্টস। দি রুল অফ দিস টাস্ক ল্যাঙ্গুয়েজ লার্নিং উইল বি। যে ডায়ালগ কম্পিটিশনের জন্য ক্লাস 5-এর মধ্যে একটা টাস্ক দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে এটা কী রুল করবে? টিচিং অফ স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার শেখাচ্ছেন না। দি সেপারেশন অফ স্পোকেন অ্যান্ড রিটেন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর রিটেন ল্যাঙ্গুয়েজ আলাদা করে দিয়েছেন না। টু ফ্যাসিলিটেট কনভারসেশন বাই গিভিং স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস ইউজিং ফর্মুলিক এক্সপ্রেশন, ফর্মুলিক এক্সপ্রেশনের মাধ্যমে আপনি কিছু প্র্যাকটিস করাতে পারেন, বাচ্চাদেরকে ফ্যাসিলিটেট করবে। এই ফ্যাসিলিটেট ওয়ার্ডটা অনেক পজিটিভ ওয়ার্ড। যে কম্পিটিশনের মধ্যে যে কনভারসেশন করবে তাদের মধ্যে ফ্যাসিলিটেট করবে, অবশ্যই অপশন 3 সঠিক আছে। টু প্রোভাইড ফ্রিকুয়েন্ট ফিডব্যাক অনলি ইন দি গ্রামেটিক্যাল এরর্স, ওই যে কম্পিটিশন থাকবে, সো ওই কম্পিটিশনের মধ্যে বাচ্চারা কী করবে, আপনি ফিডব্যাক প্রোভাইড করবেন গ্রামেটিক্যাল এররের জন্য। গ্রামার যে ভুল হয়েছে এর জন্য আপনি ফিডব্যাক দেবেন, শুধুমাত্র গ্রামারের জন্য না, প্রত্যেক দিক দিয়ে আপনি ফিডব্যাক দিতে পারেন। এখানে শুধু বলেছে এর জন্য এটা ভুল হয়েছে, সো অপশন 3টা হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চন। ইউজিং রিয়েলিয়া ইন দি ল্যাঙ্গুয়েজ ক্লাসেস মিনস ব্রিঙ্গিং। রিয়েলিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাসের মধ্যে রিয়েলিয়া আনা হয়, এই রিয়েলিয়াটা কী জিনিস? রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট, একটা বাস্তব পরিস্থিতি যেখানে কমিউনিকেট করা হচ্ছে না, এটা রিয়েলিয়া নয়। রিয়েলিয়া হচ্ছে একটা বাস্তব উপাদান। রিয়েল অবজেক্ট অ্যাজ টিচিং এইড, অবশ্য অপশন 2, এটা হচ্ছে একটা রিয়েল অবজেক্ট। রিয়েল অবজেক্ট যেমন আপনি যে কোনো একটা জিনিসে পড়াচ্ছেন, ওই জিনিসের একটা বাস্তব জিনিসটা নিয়ে আনলেন ক্লাসের মধ্যে। যেমন আপনি পাতার বিষয়ে পড়াচ্ছেন, তো একটি পাতা ক্লাসের মধ্যে নিয়ে আনলেন, সো তখন এই পাতাটা রিয়েল অবজেক্ট হয়ে যাবে, রিয়েলিয়া হয়ে যাবে। রিয়েলিস্টিক অবজেক্ট অ্যান্ড টার্গেট ফর দি লার্নার্স, এটা নয়। রিয়েল লেভেল অফ চাইল্ডস লার্নিং, নলেজ অফ প্যারেন্টস দেখার কথা কিছু নয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7। The multilingual nature of the Indian classroom must be used as a resource so that multilingual nature ইন্ডিয়ান ক্লাসরুমের মধ্যে মাল্টিলিঙ্গুয়ালিজমটা অ্যাজ এ রিসোর্স হিসাবে নেওয়া হয়। মাল্টিলিঙ্গুয়াল যেখানে কয়েকটি ভাষা বলে, বাচ্চারা তাদের নিজের ভাষায় কথা বলে। এভরি চাইল্ড ফিল সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড, যখন রিসোর্স হিসাবে মাল্টিলিঙ্গুয়ালকে নেওয়া হবে, তখন প্রত্যেক বাচ্চারা নিজেকে সিকিউর মনে করবে, অ্যাকসেপ্টেড মনে করবে, মানে তাদেরকেও মূল্য দেওয়া হচ্ছে। যদি একটা বাচ্চা বাংলা বলে, তখন টিচার তাকে ডাঁটবেন না। যদি টিচার তাকে পানিশমেন্ট দেন না যে তুমি ওই ভাষার কথা বলতে পারবে, তখন সে নিজেকে সিকিউর মনে করবে যে তাকেও ক্লাসের মধ্যে মূল্য দেওয়া হচ্ছে। অপশন 1 অবশ্য পজিটিভ। এভরি চাইল্ড লার্নস অ্যাট দি সেম পেস, সব ছাত্ররা এক গতিতে শিখে, এটা ভুল। সব ছাত্ররা সেম গতিতে শিখে না, সেম পেসে শিখে না, এক একজন এক একভাবে শিখে, বাচ্চাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, সো এটা হবে না। চিলড্রেন ল্যাঙ্গুয়েজ ক্যান লার্ন মেনি, যে বাচ্চারা অনেকটা ল্যাঙ্গুয়েজ শিখবে সেটাও মাল্টিলিঙ্গুয়াল নয়। দি টিচার ডেভেলপস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, টিচার
ওনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেভেলপ করবেন, এটাও নয়। অপশন 1টা হচ্ছে সঠিক, যাতে প্রত্যেক বাচ্চারা অ্যাকসেপ্টেড মনে করে, সিকিউর মনে করে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8. An English textbook for class 1 starts with picture, poems and stories and ends with alphabets in the end. Which approach does this kind of arrangement reflect in language pedagogy? একটা ক্লাস 1-এর টেক্সট বুক শুরু হয় পিকচার, তারপরে পোয়েম, তারপরে স্টোরি, আর লাস্টে থাকে অ্যালফাবেট। সো এটা কোন অ্যাপ্রোচের মধ্যে? ইক্লেকটিভ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম সেটা যখন আপনি ল্যাঙ্গুয়েজটাকে কোনো সাবজেক্টের সাথে জুড়বেন কিংবা সাবজেক্টটাকে ল্যাঙ্গুয়েজের সাথে জুড়বেন, তখন হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। একজন টিচার একটা এসে লেখাচ্ছেন কায়ের বিষয়ে, তখন এই ইংলিশে এসে লেখাচ্ছেন, তখন তিনি সায়েন্সের বুক থেকে কিছু উদাহরণ দিতে পারেন, তখন সেটাকে বলা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। ইক্লেকটিভ অ্যাপ্রোচ হচ্ছে সেটা যে টিচার যে কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করবেন না, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ইউজ করতে পারেন, যেমন কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, এই ধরনের অ্যাপ্রোচগুলো বিভিন্ন মিক্সিং যেখানে থাকবে, যখন টিচারের নিড থাকবে যে অ্যাপ্রোচের, তখন তিনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইক্লেকটিক অ্যাপ্রোচ। এখন দেখি বটম আপ আর টপ ডাউন। বটম আপ অ্যাপ্রোচের মধ্যে সবার প্রথমে থাকবে অ্যালফাবেট, তারপরে থাকবে ওয়ার্ডস, তারপরে থাকবে সেন্টেন্স, তারপরে থাকবে প্যারাগ্রাফ, তারপরে থাকবে স্টোরি। স্টোরিটা লাস্টে থাকবে। একটা বাচ্চা যে শিক্ষার্থী সবার প্রথমে পণ্যটা শিখবে, তারপরে শব্দ শিখবে, তারপরে ব্যাকরণ শিখবে, তারপরে ধীরে ধীরে পূর্ণবাক্য বিষয়ে বলতে পারবে। সবার প্রথমে থাকবে অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ, লাস্টে থাকবে স্টোরি। এই ধরনের বুক হোক কিংবা শিক্ষার্থী কীভাবে শিখে, তখন সেটা হবে বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ একটা বুক শুরু হতে পারে সবার প্রথমে অ্যালফাবেট দিয়ে, তারপরে ওয়ার্ড দিয়ে, তারপরে সেন্টেন্স, তারপরে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি, লাস্টে থাকবে স্টোরি। সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আর এই বটম আপ অ্যাপ্রোচের উল্টোটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচের মধ্যে সবার প্রথমে থাকবে স্টোরি, তারপরে থাকবে প্যারাগ্রাফ, তারপরে থাকবে সেন্টেন্স, তারপরে ওয়ার্ডস, তারপরে অ্যালফাবেট, মানে একদম শেষের দিকে থাকবে অ্যালফাবেট। ছোটো ছোটো জিনিস থেকে বড়োর দিকে যাবে, সেটা হবে বটম আপ, আর বড় থেকে ছোটোর দিকে যাবে, তখন সেটা হবে টপ ডাউন। সো এখানে দেখেন আমাদের সবার লাস্টে আছে অ্যালফাবেট, পিকচার, পোয়েমস এগুলো দিয়ে বুকটা শুরু হচ্ছে, কিন্তু লাস্টে আছে অ্যালফাবেট, এটা হচ্ছে টপ ডাউন। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9. While checking the notebook, the teacher observed that a child has repeatedly made some errors in writing, such as reverse image as B, D, M, W. The child is showing this sign of. একটা বাচ্চার নোটবুকটা যখন টিচার চেক করছেন, তখন দেখলেন যে বাচ্চা বারবার বিটাকে ডি লিখছে আর এমটাকে ডাব্লিউ লিখছে। এই জিনিসটা টিচার অবজার্ভ করেছেন। এটা কিসের সাইন? লার্নিং প্রিফারেন্সের, লার্নিং স্টাইলের, লার্নিং ডিসেবিলিটির, লার্নিং ডিফারেন্সেস। এটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটির সাইন। আর কোন ডিসেবিলিটির মধ্যে পড়ে? ডিসগ্রাফিয়ার মধ্যে পড়ে। যখন একটা বাচ্চা ডিসগ্রাফিয়াটা লেখার সাথে সম্পর্কিত থাকে, যখন বিকে ডি পড়ি আর ডিকে বি লেখি, সো সেটা থাকে ডিসগ্রাফিয়ার উদাহরণ। বা এমকে ডাব্লিউ লিখি আর ডাব্লিউকে এম লিখি, এটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আরেকটি লার্নিং ডিসেবিলিটি আছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়াকে বিকে পড়া হয় ডি আর ডিকে পড়া হয় বি। যখন বাচ্চা কোনো কিছু পড়ে বিকে ডি আর ডিটা বি, এটার মধ্যে কনফিউশন থাকে। এই যে ডিসলেক্সিয়া বা এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। ডিসলেক্সিয়ার সাথে লিখারও সম্পর্ক থাকে। সো এখানে স্পেসিফিকভাবে বলছে লিখার কথা, সো এটা হচ্ছে ডিসগ্রাফিয়ার উদাহরণ, আর এটা লার্নিং ডিসেবিলিটির মধ্যে পড়ে। আমি যে ম্যারাথনের মধ্যে লার্নিং ডিসেবিলিটিগুলি অনেক ডিটেলভাবে আলোচনা করব, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি তো ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করা বলতে ভুলে যাই। সো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সটে ম্যারাথন আনছি, যেখানে ছোটোর থেকে বড়
যতটি টপিক থাকবে প্রত্যেকটি টপিক এক ম্যারাথনের মধ্যে কমপ্লিট করব। আর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেখানে কমপ্লিট ম্যারাথন একটা আছে, সেটা দেখে নেবেন, যাতে এখন আপনারা প্রিপারেশন করছেন ওটা দেখা আপনার জন্য অনেক জরুরি, না হলে আপনি কোয়েশনগুলো বুঝতে পারবেন না। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 10। A teacher is telling story with action and gesture to class 3 students. After this, she asked them to draw picture on the story in groups. Why do you think she asked them to draw pictures on the story? একজন টিচার একটা স্টোরি বললেন, অ্যাকশন করে, জেস্চার করে ক্লাস 3 বাচ্চাদেরকে। তারপরে বললেন যে তোমরা ওই স্টোরিটা পিকচার ফর্মে ড্র করো। সো এই যে অ্যাক্টিভিটিটা করালেন, এটার উদ্দেশ্যটা কি? শি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কালারিং অ্যান্ড ড্রয়িং স্কিল। টিচার অ্যাসেস করতে চাচ্ছেন যে তাদের কিভাবে কালার করে, ড্রয়িং করে, এটা অ্যাসেস করার জন্য না, এটার জন্য তিনি এটা করার নাই। শি হ্যাড কমপ্লিটেড হার লেসন অ্যাজ পার হার লেসন প্ল্যান। ওনার লেসন প্ল্যান অনুযায়ী তিনি লেসনটা কমপ্লিট করেছেন। শি এঙ্গেজ দেম ইন ড্রয়িং। এখন তিনি ড্রয়িংয়ের মধ্যে এঙ্গেজ করেছেন, এটাও নয়। এই যে কমপ্লিট লেসন, এটা নেগেটিভ থাকবে। শি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কম্প্রিহেনশন অফ দি স্টোরি। অবশ্য তিনি এই জিনিসটা অ্যাসেস করতে চেয়েছেন যে তারা স্টোরিটাকে বুঝলো না বুঝলো না, এটার জন্য এটা পজিটিভ। শি ওয়ান্টেড টু সি দি পার্টিসিপেশন অফ চিলড্রেন হোয়াইল ড্রয়িং। যে বাচ্চারা ড্রয়িংয়ের মধ্যে কীভাবে পার্টিসিপেশন করছে, এটা অ্যাসেস করছেন, এটাও নয়। তিনি এটা অ্যাসেস করছেন যে বাচ্চারা স্টোরিটা কতটুকু বুঝলো। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। Next question, question number 11. Active vocabulary consists of words which are. Active vocabulary মধ্যে টাইপস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ vocabulary আর একটা হচ্ছে প্যাসিভ vocabulary। অ্যাক্টিভ vocabulary যেটা আমরা অ্যাক্টিভলি ইউজ করি, কোথায় কোথায় ইউজ করি, এই যে কোথায় কোথায় ইউজ করলাম, অ্যাক্টিভ বললাম, যখন আমরা কথা বলি তখন সাথে সাথে ইউজ করি, এই যে ইউজ ওয়ার্ডটা, এটা হচ্ছে অ্যাক্টিভ vocabulary। সো ইউজ অকেশনালি ইউজ করা হয় না। ডিফিকাল্ট প্রোনাউন্স, এটাও নয়। ইউজ ফ্রিকুয়েন্টলি, আমরা ফ্রিকুয়েন্টলি এই ওয়ার্ডটাকে ইউজ করি। যে ওয়ার্ডটাকে আমরা ফ্রিকুয়েন্টলি অ্যাক্টিভভাবে ইউজ করি, সো এটাকেই বলা হয় অ্যাক্টিভ vocabulary। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 12। দি মেজর এইম অফ টিচিং পোয়েট্রি। পোয়েট্রি পড়ানোর উদ্দেশ্যটা কী? vocabulary development, enjoyment, appreciation, development of grammar, making learners to become poets. poets হওয়ার জন্য পোয়েট্রি পড়ানো হয় না, তাদের এনজয়মেন্ট করার জন্য, অ্যাপ্রিসিয়েশন করার জন্য পোয়েট্রিগুলো পড়ানো হয়। অপশন 2টা হচ্ছে সঠিক। আনন্দ উপভোগ করার জন্য কিংবা অ্যাপ্রিসিয়েট করা, এর জন্য কবিতা পড়ানো হয়, এটাই কবিতার উদ্দেশ্য থাকে। কবিতা শিক্ষণ পদ্ধতির উদ্দেশ্য হলো ধারণা, সৌন্দর্যবোধ, ভাষা ব্যবহার এবং কাব্যিক শৈলীকে উপভোগ করা, ফিলিংস আর থটটাকে অনুধাবন করা, এনজয়মেন্ট বা ফান, এর জন্য কবিতা পড়ানো হয়। সো অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 13। মরফিম ইজ দি। মরফিমটা কি? স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডের একটা স্মলেস্ট ইউনিট। স্মলেস্ট ইউনিট অফ মিনিং দ্যাট ক্যান নট বি ব্রোকেন আপ। এমন একটা ওয়ার্ড যেটার যদি আমরা, যেমন DOG, ডগ মানে কি? কুকুর। এই যে ডগটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটার আর কোনো অর্থ থাকবে না। আচ্ছা, ডগ, এটা তো DO একটা অর্থ হয়ে গেছে। যেমন এটা এক্সাম্পল, এটা নিতে পারেন CAT, ক্যাট। এই যে ক্যাটটাকে যদি আমি CA করি, তাহলে এটার আর কোনো অর্থই থাকবে না। সো এই ধরনের ওয়ার্ডকে বলা হয় মরফিম। স্মলেস্ট ইউনিট অফ মিনিং দ্যাট ক্যান নট বি ব্রোক আপ, ভাঙতে পারবো না এমন একটা ওয়ার্ড। আরেকটা জিনিস থাকে যে ফনিম কি? ফনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। সাউন্ডের সবথেকে ছোটো একক হচ্ছে ফনিম। ফনিমটা অনেক সময় কোয়েশন আসে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 14। এ টিচার অফ ক্লাস 2 uses learners' knowledge and language to build a bridge between his mother tongue and English language teaching.
হেয়ার লার্নার্স ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড টিচিং ইংলিশ এজ এ। একজন টিচার তিনি ব্রিজ হিসাবে মাদার টাং আর ইংলিশটাকে পড়াচ্ছেন। সো এখানে হিন্ডারেন্স বাধা প্রদান করবে, ট্রান্সলেশন করবে, প্যাটার্ন না রিসোর্স, এখানে রিসোর্স হবে। সবসময় মাদার টাংটা বাচ্চাদের রিসোর্স থাকবে, তারপরে মাল্টিলিঙ্গুয়াল এটা রিসোর্স থাকবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, বিগস স্ট্যান্ড ফর। বিগসের বিষয়ে আমরা এর আগে কোয়েশ্চন পেয়েছি, আর আমি বলে দিয়েছিলাম যে অনেকবার কোয়েশ্চন আসে বিগসের ফুল ফর্মটা। বাইলিঙ্গুয়াল ইন্টিগ্রেটেড কন্টেন্ট অ্যান্ড সিলেবাস নয়, এটা নয়। বাইলিঙ্গুয়াল ইন্টারডিপেন্ডেন্ট কোর্স অ্যান্ড সিলেবাস, এটাও নয়। বেসিক ইন্টার রিলেটেড কমিউনিকেশন স্ট্র্যাটেজিস, এটাও নয়। বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল, এটাই হচ্ছে সঠিক। বিগসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল, বা কোনো সময় দিয়ে দেবে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। অপশন 4টা হচ্ছে সঠিক। এই বিগস আর আরেকটি হচ্ছে ক্যাল্প, এই দুটোটা দিয়েছিলেন জেমস এশার। ক্যাল্পের ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। বিগস হচ্ছে সেটা যেটা আমরা দৈনিক কথাবার্তা বলতে যে কথা বলি, সেটা হচ্ছে বিগস। আর ক্যাল্প হচ্ছে একাডেমিক রিলেটেড, একটা বুকের বিষয়ে যখন কোনো কিছু থাকবে তখন সেটা হবে কগনিটিভ। সো এখানে আমাদের একটা সেট কমপ্লিট হলো। এখন পর্যন্ত আমরা টোটাল 5টা সেট কমপ্লিট করে নিয়েছি। নেক্সটেও আরও ক্লাস দেব, আপনারা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনি বাংলা পেডাগজি কিংবা ইংলিশ পেডাগজি এর জন্য নোটস বাই করতে চান, তাহলে আপনারা এই নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে। এই যে নোটস যেটা, এটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস, আমি নিজে তৈরি করেছি। প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে পয়েন্টগুলো তুলে এক একটি পয়েন্ট, যেমন গ্রামার ট্রান্সলেশন মেথড কি, এই মেথডের বিষয়ে যে কোয়েশনগুলো এসেছিলো সেই কোয়েশন থেকে আমি নোটসটা তৈরি করেছি। সো যদি আপনারা এটা বাই করতে চান, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাথে আপনাকে বাংলা পেডাগজির পিওকিউজ ফ্রিতে দেওয়া হবে। এটা আপনি নিজে রিভিশন করার জন্য নিতে পারেন। আমি প্রত্যেক ক্লাসের মধ্যে থিওরি যেগুলো থাকবে ডিটেলভাবে আলোচনা করব। যদি বাই না করতে চান তাহলে কোনো অসুবিধা হবে না। আমি একটা ম্যারাথন ক্লাস দেব, যেখানের মধ্যে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ছোট টপিক হোক কিংবা বড় টপিক হোক, প্রত্যেকটা টপিক আমি ওই ম্যারাথন ক্লাসের মধ্যে ডিসকাস করব। ইংলিশ আর বাংলার সিলেবাসটা হচ্ছে সেম। সো আমি এই নোটটা লিখেছি বাইলিঙ্গুয়ালভাবে, ইংলিশেও কিছু লেখা আছে আর কিছু বাংলার মাধ্যমে লেখা আছে, হ্যান্ড রিটেন নোটস। এটা যদি বাই করতে চান তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনার কোনো বন্ধুবান্ধব থাকে। হিন্দি বুঝতে অসুবিধা হয়, কারণ ইউটিউবের মধ্যে অনেক ক্লাস পাওয়া যায় হিন্দি মিডিয়ামে, ইংলিশটা কিন্তু বাংলা মিডিয়ামে পাওয়া যায় না। সো এই চ্যানেল থেকে আপনারা প্রিপারেশন করছেন, আপনার বন্ধুবান্ধবকেও বলতে পারেন যে ওই চ্যানেলের মধ্যে বাংলায় ক্লাস চলছে, আপনি দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।